একজন শিক্ষিকা। আজকে আমাদের পড়ানোর বিষয় প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 3। গত দুইটা ক্লাসে আমরা শিখেছি বিজ্ঞানের দুইটি অধ্যায়। প্রথম অধ্যায় ছিল জীবের আবাসস্থল, সেকেন্ড অধ্যায় ছিল জীব ও পরিবেশের পরস্পর নির্ভরশীলতা। আজকে আমাদের তৃতীয় অধ্যায় খাদ্য। খুবই মজার একটা চ্যাপ্টার খাদ্য। আমরা গত দুইটা ক্লাসে জীব, জড়, তারপর হচ্ছে প্রাণী, উদ্ভিদ এসব নিয়ে অনেক আলোচনা করেছি। তো নেক্সট হচ্ছে আজকে আমাদের এসেছে খাদ্য অধ্যায়। আচ্ছা, খাদ্যর কথা যদি শুনি তাহলে আমাদের মাথার মধ্যে প্রথমে কি আসে? খাদ্যর কথা শুনলে এরকম কিছু মজার মজার খাবারের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই তো? অনেক মজার মজার অনেক ইন্টারেস্টিং কিছু খাবারের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে খাবারের কথা শুনলেই, তাই তো? খাদ্য হচ্ছে আজকে আমাদের পড়ানোর চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টার। খাদ্য শুনলেই এরকম কিছু ডেলিসিয়াস ফুড, খুবই মজার মজার লোভনীয় কিছু খাবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, এরকম খাবার আমরা সবাই খুবই পছন্দ করি। আজকের বিজ্ঞানের খাদ্য অধ্যায়ে কোন ধরনের খাবারের কথা বলা হয়েছে, এসব ডেলিসিয়াস ফুড কি খাওয়া ঠিক নাকি বেঠিক, কোনগুলো কোন পরিমাণে খেতে হবে, কোন খাদ্যগুলো আমাদের শরীরে কি ধরনের কাজ করে, বা কোন খাদ্যগুলো উপকারী কোন খাদ্যগুলো উপকারী নয়, এই সমস্ত বিস্তারিত ব্যাপারে আজকের আলোচনা। আমরা জানি যে বিজ্ঞানের কাজই এটা, কারণ খুঁজে বের করা। সো সবকিছুর ভিতরে কি সন্ধান করা, অনুসন্ধান করা। আজকে আমরা হচ্ছে খাদ্য নিয়ে অনুসন্ধান করব, ঠিক আছে? আজকে আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু খাদ্য, সেহেতু কিছু মজার মজার ছবি প্রথমে প্রেজেন্ট করা হলো। আজকে আমরা খাদ্য নিয়ে অনুসন্ধান করব, মজার মজার খাবার, পুষ্টিকর খাবার, সুষম খাদ্য, ঠিক আছে? আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং এই খাদ্যের উপকারিতা অপকারিতা এসব সম্পর্কেও জানবো। ওকে, লেটস স্টার্ট। আমরা শুরু করি আজকের চ্যাপ্টার। আজকের চ্যাপ্টার আমাদের হচ্ছে খাদ্য। সো খাদ্য কি, এটা তো আমাদেরকে প্রথমে জানতে হবে নাকি? আচ্ছা, খাদ্য কি এটা তো আমরা ছবি দেখেই বুঝতে পেরেছি, এটা কি আর বলার দরকার আছে খাদ্য কি? আচ্ছা, তারপরে বিজ্ঞানের তো কিছু আলাদা ভাষা রয়েছে। বিজ্ঞানের ভাষায় এক এক বাক্যে বলি খাদ্য কি। খাদ্য হলে যেগুলো খেলে আমরা বেঁচে থাকি বা আমাদের কাজ করার শক্তি বাড়ে, সেটাই হচ্ছে খাদ্য। যেগুলো কি আমরা খেতে পারি বা আমাদের কাজ করার শক্তি বাড়ে বা আমাদের শরীরটা বেঁচে থাকে। আমরা যদি না খাই তাহলে তো আমরা মারা যাবো, শিওর। এগুলাই হচ্ছে খাদ্য। বইয়ে আরো সুন্দর করে লেখা আছে খাদ্য কি, আমরা দেখবো, চলো। আচ্ছা, প্রথমে আছে কি, খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। সো নাম মার্ক করা আছে লাল কালি দিয়ে। আমরা সবাই জানি যে লাল কালি দিয়ে মার্ক করা জায়গাগুলো আমরাও মার্ক করে রাখবো এবং খুবই ভালোভাবে এদিকে খেয়াল করব, কারণ লাল কালি দিয়ে মার্ক করা জায়গাগুলো আমাদের এমসিকিউ, শর্ট কোশ্চেন বা শূন্যস্থানের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি তাহলে খাদ্য আমাদের কি কি কাজে লাগছে। খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন করছে, ক্ষয়পূরণ করছে, বৃদ্ধি সাধন করছে এবং কি করছে, রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। আমরা যে সকল খাবার খাই তার সবই কি পুষ্টি সমৃদ্ধ? ইম্পর্টেন্ট। আমি যে ছবিগুলো দেখালাম দেখেন, এগুলো কি হচ্ছে পুষ্টি সমৃদ্ধ খাবার? এই যে আমরা পিৎজা খাই, বাইরে গেলে বিরিয়ানি খাই, তারপরে এই যে কাবাব খাই, তারপর নুডলস খাই, এগুলো কি পুষ্টি সমৃদ্ধ? এগুলো দেখতে কিন্তু খুবই ডেলিশিয়াস, বাট আমরা যারা আছি সবারই এগুলো খুবই পছন্দের খাবার, খুবই মুখরোচক খাবার, কিন্তু এগুলো কি আসলে পুষ্টি সমৃদ্ধ? এগুলোতে কি আসলে পুষ্টি আছে? সো স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গড়ন এবং কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তার মানে হচ্ছে ব্যক্তির বয়স হয়ে গেলে কোন ব্যক্তি কত বয়সে কতটা খাবার খেতে পারবে, যারা বৃদ্ধ হয়ে যায়, যাদের ডায়াবেটিসের সমস্যা হয়, নানান রোগ থাকে, তাদের খাবারের একটা পরিমাণ আছে। আবার যারা ছোট বাচ্চা তাদের খাবারের একটা পরিমাণ আছে, আবার আমার এজের যারা আছে তাদের একটা খাবারের পরিমাণ আছে, তোমাদের বয়সের জন্য একটা খাবারের পরিমাণ আছে। সবকিছু হচ্ছে কি করে, ব্যক্তির বয়স, দৈহিক গড়ন, মানে কেউ স্থূল কিনা, কেউ অনেক মোটা কিনা, কেউ অনেক চিকুন কিনা, তারপর হচ্ছে সে সারাদিন কি ধরনের কাজ করছে, অনেক কঠিন কাজ করছে নাকি হচ্ছে সারাদিন শুয়ে বসে থাকছে, নাকি সারাদিন হচ্ছে মানে কোন ধরনের কাজ করছে, এই সব কিছু অনুযায়ী আমাদের খাদ্যটা আসলে গ্রহণ করা প্রয়োজন। কারণ কি, আমাদের কতটুকু খাদ্য আমাদের কাজের সাথে শরীরের প্রয়োজন সেই অনুযায়ী খাওয়া দরকার।
ওকে, সো দেখেন গৃহীত খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি উপস্থিত থাকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গৃহীত খাদ্য। গৃহীত খাদ্য কাকে বলে? আচ্ছা, কেউ কি জানি গৃহীত খাদ্য কাকে বলে? আচ্ছা, গৃহীত খাদ্য হচ্ছে যে আমরা যে খাদ্য খাই বা পান করি, শরীরে গ্রহণ করি, অর্থাৎ এক কথায় বলতে পারলে মুখ দিয়ে যেসব খাবার খাওয়া যায় বা পান করা যায় সেগুলোই হচ্ছে গৃহীত খাদ্য। সো মুখ দিয়ে আমরা যেসব খাবার খাই সবই হচ্ছে গৃহীত খাদ্য। সো এই ছয় গৃহীত খাদ্যের মধ্যে 6টা উপাদান থাকা খুবই ইম্পর্টেন্ট। 6টা উপাদান থাকা ইম্পর্টেন্ট। 6টা উপাদান কি কি? ফার্স্ট শর্করা, প্রোটিন। আমরা এই 6টা উপাদানের নাম অবশ্যই মনে রাখবো, মুখস্থ করব। শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি। ঠিক আছে, তো আমাদের গৃহীত খাদ্যে 6টা উপাদান থাকে। কি কি 6টা উপাদান? শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে। ঠিক আছে। আচ্ছা, অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণ প্রয়োজন। খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। তাহলে কি কি নির্ভর করতেছে? খাদ্যের মান, সতেজতা, গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। ঠিক আছে। ওকে, সো আমরা খাদ্য কিভাবে সংরক্ষণ করি এটা আমরা পেয়েছি। খাদ্য আমাদের দেহে কি কি কাজ করে এটা পেয়েছি আমরা। তারপর খাদ্যে কয়টা উপাদান থাকে এটা পেয়েছি আমরা। ঠিক আছে, সো এগুলো মার্ক করে রাখতে হবে, এগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের প্রতিটা প্রশ্ন অনুশীলনের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। সো নেক্সট হচ্ছে দেখেন সুষম খাদ্য। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে কি? সুষম খাদ্য। কিন্তু দেখেন নিচে ছবিতে অনেক ধরনের খাবার দেওয়া হয়েছে। আমি যেমন প্রথমে কিছু ডেলিশিয়াস খাবার দেখিয়েছি, এখানেও ডেলিশিয়াস খাবার আছে, ফলমূল আছে, তারপর হচ্ছে আপনার পানীয় জাতীয় খাবার আছে, ভাত মাছ আছে, মানে নানান ধরনের খাবার এখানে দেওয়া হয়েছে। বাট এই খাবারের মধ্যে কোনগুলো আসলে সুষম, কোনগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন, এগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, সুষম খাদ্যের সংজ্ঞাটা প্রথমে দেখি, আসলে সুষম খাদ্য কাকে বলে। যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে তাই সুষম খাদ্য। তাহলে কি হচ্ছে? যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, খনিজ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে, মানে যে 6টা উপাদান আছে, এই 6টা উপাদান যেখানে উপস্থিত থাকে যে খাবারে, তাকে বলা হচ্ছে সুষম খাদ্য। সো প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। তো প্রতিদিনের খাদ্য তালিকায় কি থাকছে? শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য হিসেবে। শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্য হিসেবে কি থাকছে? ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। আচ্ছা, এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হয়। ঠিক আছে, সো ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে কি থাকছে? পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল। তাহলে ফলমূল আর শাকসবজি হচ্ছে কি? ভিটামিন ও খনিজ লবণের উৎস। ঠিক আছে, আমাদের শরীরে ভিটামিন ও খনিজ লবণের উৎস হলো কি? ফলমূল ও শাকসবজি। তাহলে ভিটামিন এবং খনিজ লবণের অভাব পূরণ করার জন্য আমাদের অবশ্যই ফলমূল এবং শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আমাদের শরীরে লাগে ততটুকু। সো দেন হচ্ছে আমাদের একটা কাজ আছে, সেটা কাজটা হচ্ছে সুষম খাদ্যের তালিকা তৈরি করো। আচ্ছা, সুষম খাদ্যের তালিকা তৈরি করার জন্য আমাদের এই ছবি দেখে দেখে তালিকাটা আসলে তৈরি করতে হবে। সো ছবি দেখে তালিকা তৈরি করার আগে আমরা এখানে দেখেন কিছু হচ্ছে মানে ভাগ করে দেওয়া হয়েছে খাদ্য দল, খাদ্যের নাম এবং নিজে কি খাই। ঠিক আছে, সো আমি কি খাই, শর্করা, আমিষ, হচ্ছে স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ কোনগুলোতে। সো এগুলো খাদ্যের নাম দিতে হবে, আমি নিজে কি খাচ্ছি এগুলো দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, সো দেখেন ছবির সাথে হচ্ছে মিল রেখে আমরা হচ্ছে এটা করেছি। সো আমরা একটু দেখি যে হচ্ছে শর্করা, প্রথমে হচ্ছে খাদ্যের নাম, দেন হচ্ছে কি আমি নিজে কি খাচ্ছি, তাই তো। সো দেখেন শর্করা জাতীয় খাদ্য হচ্ছে ভাত, রুটি, আলু, এগুলো হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য। আমরা ভাত রুটি সবাই খাই, তাই তো। আচ্ছা, আপনারা যে যেটা পছন্দ করেন সেটা এখানে লিখে দিবেন, যে আপনি ভাত পছন্দ করেন, রুটি পছন্দ করেন নাকি আলু পছন্দ করেন সেটা লিখে দিবেন। আচ্ছা, দেন হচ্ছে আমিষ। আমিষ হচ্ছে মাছ, ডিম, মাংস, ডাল। ঠিক আছে, সো মাছ, ডিম, মাংস আপনি কোনটা খান সেটা লিখে দিবেন যে আপনার পছন্দের কোনটা। আচ্ছা, দেন হচ্ছে স্নেহ বা চর্বি। স্নেহ বা চর্বি হচ্ছে তেল, ঘি, মাখন। এখানে তেল আমরা সবাই খাই,
তেল আমাদের রান্না করতে গেলে লাগে, সো আপনিও লিখে দিবেন। আপনি যদি ঘি পছন্দ করেন, মাখন পছন্দ করেন, সো লিখে দিবেন। দেন হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ, যেমন হচ্ছে শাকসবজি, ফল। সো আমরা এই যে একটু আগেই দেখলাম যে শাকসবজি এবং হচ্ছে ফলমূলে হচ্ছে খনিজ লবণ, ভিটামিন পর্যাপ্ত পরিমাণে থাকে, পর্যাপ্ত পরিমাণে খেলে আমাদের হচ্ছে এটা দরকার। সো আপনি আদৌ শাকসবজি পছন্দ করেন কিনা বা ফলমূল পছন্দ করেন কিনা সেটা আপনারই ছকে আপনি এখানে লিখে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা শাকসবজি ফলমূল একটু কম পছন্দ করি, বাট লিখে দিব, ঠিক আছে? যদি পছন্দ করি, কোনটা পছন্দ করি লিখে দিব, আর যদি না করি সেটাও লিখে দিব, ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন এই যে পুরো ব্যাপারটা পড়লাম, যে ছকটা দেখলাম, এই ছকের একটা সার সংক্ষেপ এখানে দেওয়া হয়েছে। যথাযথ দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে, যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয়, ঠিক আছে? আমাদের তাহলে দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, মানে যে 6টা উপাদান রয়েছে, 6টা উপাদান থাকা খুবই প্রয়োজন। সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে, তাতে আমাদের প্রতিদিনের খাবার কি হবে? সুষম খাবার হবে, তাই তো? ওকে, তো সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আমরা আরো কিছু জানবো। সো এটা হচ্ছে আমরা এখানে একটা ছক দেওয়া হয়েছে, আসলে কোন খাবার কতটুকু পরিমাণে খাওয়া দরকার। এটা হচ্ছে 6 থেকে 12 বছরের শিশুদের জন্য দেওয়া হয়েছে। সো আপনাদের জন্য এই ছকটা, আপনাদের কোনটা কত পরিমাণে খেতে হবে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা তৃতীয় শ্রেণীতে সুষম খাদ্য, খাদ্য দল ও খাদ্য দলের খাদ্যসমূহ আমাদের শরীরে কি কাজে লাগে তা জেনেছি। ওকে, তৃতীয় শ্রেণীতে আমরা এটা জেনে এসেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টির চাহিদার ভিন্নতা রয়েছে, অবশ্যই ভিন্নতা রয়েছে, মানুষ ভেদে এক একজনের শরীরে এক এক ধরনের পুষ্টির প্রয়োজন। আচ্ছা, শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীর গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্যের প্রয়োজন, ঠিক আছে? আপনারা হচ্ছে শিশু, আপনাদের শরীর এখন বাড়ন্ত শরীরের জন্য শরীর গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্য আপনাদের খাওয়া প্রয়োজন। আচ্ছা, সো এমন খাদ্যের মধ্যে আমিষ কি কি আছে দেখি। ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাবার বেশি করে রাখতে হবে, অর্থাৎ মানে কি দুধ দিয়ে তৈরি খাবার বেশি করে রাখতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন শর্করা, আমিষ, দুগ্ধজাত খাবার, ভিটামিন ও খনিজ লবণ, তেল ও চর্বি সবকিছুই আমাদের খেতে হবে, তাই তো? আচ্ছা, শর্করা আছে কোন খাবারগুলোতে? রুটি, পরোটা, পাউরুটি। আচ্ছা, দেন হচ্ছে ভাত, আলু, নুডলস। আচ্ছা, রুটি, পরোটা, পাউরুটি প্রতিদিন কয়টা খাওয়া যেতে পারে? তো 1টা থেকে 2টা। ভাত খেলে 1 কাপ, তাই তো? আচ্ছা, সো পরিমাণটা হবে, যদি রুটি, পরোটা, পাউরুটি খাই এটা 150 গ্রাম, আর 1 কাপ ভাত খেলে এটা হবে 50 গ্রাম, ঠিক আছে? ওকে, সো এই পরিমাণটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমিষ। আমিষ যদি খাই কি কি আছে? মাছ, মাংস, ডিম, ডাল। সো মাছ মাংস কি হবে? 1 থেকে 3 টুকরা খেতে পারেন, ডিম 1টা খেতে পারেন, ডাল 1 থেকে 3 কাপ খেতে পারেন। সো টোটালটার পরিমাণ 60 গ্রাম হতে হবে, ঠিক আছে? সো দুগ্ধজাত খাবার, দুগ্ধজাত দুধ বা দই, পনির, ঠিক আছে? সো 1 গ্লাস দুধ খেতে পারেন, 1 টুকরো পনির খেতে পারেন, ঠিক আছে? ওকে, দেন ভিটামিন, খনিজ লবণ। ভিটামিন আছে রান্না করা বা কাঁচা সবজিতে, এটা আধা কাপ খেতে পারেন, 100 গ্রাম, ঠিক আছে? সো খনিজ লবণ আছে মৌসুমী ফল, যেমন আম, কলা, আপেল, কমলা ইত্যাদি, এটা প্রতিদিন একটা খেতে হবে, 100 গ্রাম। তেল, চর্বি জাতীয় আছে ঘি, মাখন, ভোজ্য তেল। সো 1 টেবিল চামচ 15 থেকে 20 গ্রাম। সো আমাদের খাবারের একটা তালিকা আমরা পেয়ে গেলাম। সো আমাদের প্রপার একটা রুটিনের জন্য বা শরীরে সুষম খাদ্য প্রয়োগের জন্য আমাদের কি ধরনের খাবার খেতে হবে এটার একটা আইডিয়া আমাদের চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশু বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়েদের শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দরকার, তাই তো? তো তাহলে বয়স্ক ব্যক্তিদের কোন ধরনের খাবার দরকার? সহজপাচ্য, পুষ্টিকর, তাই তো? আর গর্ভবতী মায়েদের দরকার হচ্ছে কি? শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্য, ঠিক আছে? সো এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন হয়। এসব কিছু বিবেচনা করেই সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। তাহলে কি হচ্ছে? সকল কিছু ভেবে, যে যেই খাবারটা শরীর গঠন করবে, শক্তি প্রদান করবে, রোগ প্রতিরোধ করবে, আবার হচ্ছে বয়স্কদের জন্য কি সহজপাচ্য হবে, পুষ্টিকর হবে। তো সবকিছু মাথায় রেখে আসলে খাদ্য তালিকাটা তৈরি করতে হবে।
দেন হচ্ছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। সো এই প্যারাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রশ্ন আসতে পারে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কি। ঠিক আছে, তো সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীর পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ করে। ঠিক আছে, আমরা অবশ্যই এই প্যারাটা ভালো করে মনে রাখবো, কারণ হচ্ছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা, এটা আমাদের হচ্ছে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো সুষম খাদ্য গ্রহণের যে প্রয়োজনীয়তা আছে, এটা আপনাকে হচ্ছে একটা ছক আকারে করতে বলা হয়েছে, যে সুষম খাদ্য আসলে প্রয়োজনীয়তাটা কি, গ্রহণের প্রয়োজনীয়তাটা কি, এটা আপনাকে মার্ক করতে হবে। ঠিক আছে, সো দেখেন সুষম খাদ্য গ্রহণ করলে কি কি হয়। শরীর সুস্থ সবল কর্মক্ষম থাকে, তাই তো। শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে সুষম খাদ্যের তিনটা যে হচ্ছে এখানে পূরণ করতে বলেছে, কি কি হয়। শরীর সুস্থ সবল কর্মক্ষম থাকে, তারপরে হচ্ছে আপনার শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হয়, শারীরিক মানসিক বৃদ্ধিটা সঠিকভাবে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, তাই তো। তো সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তাটা আমরা জেনে ফেললাম। আচ্ছা, আপনাদের মাথায় যদি আরো কোনো প্রয়োজনীয়তা থাকে তাহলে লিখবেন। এটা আমি কিন্তু আইডিয়া দিলাম, আপনারা আপনাদের মতো ভেবে লিখতে পারেন। ওকে, দেন হচ্ছে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণ বয়স, লিঙ্গ এবং কাজের ধরন ভেদে আলাদা হতে পারে। ঠিক আছে, সো এক এক বয়সের জন্য, লিঙ্গ, এক এক শ্রেণীর মানুষের জন্য, তারপর কাজের ধরন, আপনি কি ধরনের কাজ করছেন, সবকিছুর উপর ভিত্তি করে আপনার খাদ্যের পরিমাণটা হচ্ছে আলাদা আলাদা হবে। ঠিক আছে, সো দেখেন এখানে একটা সুন্দর ছবি দেওয়া হয়েছে শিশুর বেড়ে ওঠা। সো দেখেন একেবারে বাচ্চা, তারপর একটু বড়, তারপরে একটু বড়, তারপরে আর একটু বড়, তাই তো। সো আমরা প্রথমে এরকম ছোট ছিলাম, কেউ এরকম সাইজের আছি, কেউ এরকম সাইজের আছি, কেউ এরকম সাইজের আছি, তাই তো। খুব সুন্দর একটা ছবি। আচ্ছা, আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েকদিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে সুষম খাদ্য। আচ্ছা, তো কোথাও হঠাৎ করে কেটে যাচ্ছে, কোথাও হচ্ছে পড়ে যে ব্যথা পাচ্ছি, বা কোথাও হচ্ছে কোনো মানে আপনার হচ্ছে সমস্যা হচ্ছে শরীরে, সো এটা কিন্তু হচ্ছে আপনার কি হয়ে যাচ্ছে, কোনো ওষুধ লাগছে না, কোনো, আপনি এক কথায় বলতে পারেন প্রাকৃতিক ভাবেই ভালো হয়ে যাচ্ছে। সো এটা ভালো হওয়ার জন্য যে আপনার মেডিসিনটা দরকার, যে মেটাবলিজমটা দরকার, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি, সেটা খাদ্য থেকে পাচ্ছি। সেটা খাদ্য থেকে আমাদের শরীরের ভিতরে আছে, যার কারণেই হচ্ছে আমাদের এই অসুস্থতাগুলো ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে যেই মার্ক করা প্যারাটা রয়েছে, এই চারটা পার্ট হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এটা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে সেগুলো কি কি। আচ্ছা, দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান করে, তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান করে, শারীরবৃত্তীয় কর্মশক্তি প্রদান করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ঠিক আছে, সো এই চারটা পয়েন্ট আমরা খুবই ভালোভাবে মুখস্থ করবো। এই চারটা পয়েন্ট আপনাদের লাগবে, প্রশ্ন লিখতে গেলে, প্রশ্নের উত্তর লিখতে গেলে আপনাদেরকে রাখবে। ঠিক আছে, আচ্ছা, সো প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়। সো আমাদের সুষম খাদ্য যে একদিন, মাসে একদিন খেলাম সুষম ভাবে, আর পুরো একদিন খেলাম না, বা সপ্তাহে একদিন খেলাম আর হচ্ছে খেলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রতিদিনই সুষম খাদ্য পরিমিত পরিমাণে খেতে হবে, না হলে আমাদের শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না, অর্থাৎ যথাযথ কাজ করে না। তাহলে প্রত্যেকটি খাদ্য উপাদান আমাদের শরীরে প্রপার ভাবে দরকার। মনে করেন আজকে একটা খাচ্ছেন, অন্যটা খাচ্ছেন না, তাহলে কিন্তু একটা কাজ করছে, একটার জন্য আরেকটাও যেটা খাচ্ছেন ওটাও কিন্তু কাজ করছে না, তাই তো।
ওকে, সো এর ফলে পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টিহীনতা দেখা দেয়। কারণ কি, ওই যে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, একটা খেলে আরেকটা খাচ্ছে না, সো শরীরে সুষম ভাবে হচ্ছে খাদ্য পাচ্ছে না, এই জন্য কি হচ্ছে, পুষ্টিহীনতা দেখা দিচ্ছে। আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। প্রতিদিনের খাবার সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায়। আচ্ছা, সুষম খাবার না খেলে কি কি হয় এখানে আছে, সো সবাই এই প্যারাটাও মনে রাখতে হবে। সো প্রতিদিনের খাবার সুষম না হলে দেখেন কি হয়, শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। প্রতিদিনের খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনায় রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। ঠিক আছে, ওকে। সো আমরা এই প্যারাটা খুবই ভালো করে দেখবো, শিখবো, মনে রাখবো, কারণ এই প্যারা থেকে আপনাকে কোশ্চেন আসতে পারে যে প্রতিদিনে শরীর আসলে হচ্ছে যদি সুষম খাদ্য না খাই তাহলে আমাদের কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে, সো এখানে লেখা আছে, আবার হচ্ছে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, রোগ আক্রমণ হতে পারে, সুষম খাদ্য শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ঠিক আছে, তো আমরা খুবই ভালো করে এই প্যারাটা দেখবো। আচ্ছা, সুষম খাদ্য যেমন খেতে হবে তেমন কিন্তু খাদ্য গ্রহণের একটা সময় রয়েছে। ঠিক আছে, খাদ্যটা যে শুধু সুষম খাবো এরকম হলে হবে না, খাদ্যটা সময় মতো খেতে হবে। সুষম খাদ্য খেতে হবে এবং সময় মতো খেতে হবে। সময় মতো খাওয়া বলতে বোঝাচ্ছে, আপনি মনে করেন আজকে আজকে খেলেন হচ্ছে সকালেরটা খেলেন বেলা 12টায়, 12টারটা আবার দুপুরেরটা খেলেন বেলা 4টায়, আবার হচ্ছে রাতেরটা খেলেন রাত 3টায়। সো এরকম খাওয়া যাবে না, আপনাকে সুষম খাদ্য, প্রপার ফুড খেতে হবে প্রপার টাইমে, তাই তো, সঠিক সময় মেনে সঠিক ফুড খেতে হবে, সঠিক খাদ্য খেতে হবে। তো সুষম খাদ্যটা সময় মতো খেতে হবে। আচ্ছা, সময় মতো যদি খাদ্য গ্রহণ করি, তো সেক্ষেত্রে কি হয় একটু দেখে নিই। সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হয় না, বরং আমরা কখন খাই, কতক্ষণ পর খাই, দিনে কতবার খাই সেটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেছেন আমরা দিনে কতবার খাচ্ছি, কখন খাচ্ছি, ঠিক আছে, আবার হচ্ছে কতক্ষণ পর পর খাচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা অনেকে খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না। ঠিক আছে, আমরা যখন মনে হয় তখন অথবা একের অধিক এক এক সময়ে খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। তাই তো, আমরা কোনো নিয়ম মানি না, আমরা আমাদের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি। আচ্ছা, তো দেখেন এখন সময় মতো খাদ্য গ্রহণের যে গুরুত্ব রয়েছে, এখানে আপনাকে হচ্ছে 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, আপনাকে এখানে লিখতে হবে যে আসলে সময় মতো খাদ্য গ্রহণ করলে কি হয়। সো আমি একটু হেল্প করি আপনাদের। আচ্ছা, সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব যেটা, এটা হচ্ছে এখানে আছে। সো একটু দেখি, সময় মতো খাদ্য গ্রহণ করলে কি হয়, শরীর সুস্থ ও শক্তিশালী থাকে, হজম শক্তি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পড়াশোনা ও কাজে মনোযোগ বাড়ে, শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হয়। তাহলে কি হচ্ছে, শরীর সুস্থ ও শক্তিশালী থাকছে, হজম শক্তি ভালো থাকছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, পড়াশোনা কাজে মনোযোগ বাড়ছে, শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে। ঠিক আছে, সো 5টা পয়েন্ট আমরা পেয়ে গিয়েছি, 5টা পয়েন্ট আমরা মনে রাখবো। ওকে, আর আপনাদের মাথাতেও যদি আরো অনেক পয়েন্ট আছে সেগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, ওকে। সো দেন হচ্ছে, সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে সুষম ও পুষ্টিকর খাবার শুধু খেলে হবে না, এটা কি করতে হবে, সঠিক সময়ে খেতে হবে। ঠিক আছে, বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তাই না, আমাদের ক্লাসের একটা টাইম থাকে না, যে ক্লাসটা স্কুল আজকে 9টা থেকে শুরু হবে বা 8টা থেকে শুরু হবে। তো বিদ্যালয়ের যেমন একটা নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেরও নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। দেখেছেন, স্কুলের যেমন সবকিছু হচ্ছে টাইম মতো করলে সবকিছু ঠিকঠাক, সো খাবারটাও সময় মতো খেলে সবকিছু ঠিকঠাক। আচ্ছা, সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি, আরো অনেক কিছু জানার আছে, জানার কোনো শেষ নাই। আচ্ছা, আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান থাকে, উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত ও বিশৃঙ্খল খাদ্য অভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। আচ্ছা, অপরিমিত অর্থাৎ আমাদের সব খাদ্য পরিমিত পরিমাণ খেতে হবে। আপনি মনে করেন একটা খাবার বেশি খেয়ে ফেলেছেন, মনে করেন চর্বি জাতীয় খাবারটা খেয়ে ফেলেছেন আজকে বেশি, বা আমিষটা আজকে বেশি খেয়ে ফেলেছেন এবং বিশৃঙ্খল ভাবে খেয়েছেন, আপনার কোনো সময়সীমা নাই, আপনার এই যখন মন চাচ্ছে খাচ্ছেন, আপনি যখন হচ্ছে ইচ্ছা হচ্ছে খাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন, এগুলো আসলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, আমাদের শরীর অসুস্থ করে দেয়, তাই তো।
আচ্ছা, সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। দেখেছেন? পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে কি কি হয়, এই 3টা পয়েন্ট আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? সো সঠিক সময়ে খাবার খেলে কি হয় দেখেন, শরীর সুস্থ কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, শিশু শারীরিক মানসিক বিকাশ সঠিকভাবে হয়। দেখেছেন? সো সঠিক সময়ে পরিমিত খাদ্য খাওয়া আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। ওকে, সো দেখেন প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। সো খাবারের টাইমটা এখানে দেওয়া হয়েছে যে কোন সময়ে কোন খাবারটা আসলে খাওয়া উচিত। সো আমরা এরপরে কিন্তু সবাই টাইম মেনটেন করে খাবার খাবো। ঠিক আছে? সো কেউ আর টাইম এলোমেলো করবো না। আমাদের যখন মন চাবে তখন খাবো না। আমরা টাইম মেনটেন করে খাবার খাবো। কারণ এতদিন যদি আমরা না জেনে খাবার খেয়ে থাকি, সো সেটা ঠিক আছে, আমরা এতদিন জানতাম না। বাট আজকে থেকে জানছি। সো আজকে থেকে আর এলোমেলো ভাবে খাদ্য খাবো না, খাবার খাবো না। তাই তো? ওকে। সো প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরের খাবার গ্রহণের সঠিক সময় বেলা 12টা থেকে 1টা। সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরের খাবার মাঝারি পরিমাণের হওয়া উচিত। ঠিক আছে? সো সকালেরটা যদি পেট ভরে খান, দুপুরেরটা একটু কম খেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। ঠিক আছে? রাতের খাবার কি হবে? সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। দেরিতে যদি খাবার খান কোনো কারণে, তাহলে কি হতে পারে? স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোনো কারণে এই সময় খাবার খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। আচ্ছা, সো আপনি যদি সন্ধ্যা 7টার মধ্যে খেতে না পারেন, সমস্যা নাই। আপনি যখন ঘুমাবেন, মনে করেন আপনি 10টায় ঘুমাচ্ছেন বা আপনি 11টায় ঘুমাচ্ছেন, সো তার 3 ঘন্টা আগে আপনার খাবারটা, ঘন্টা 3 আগে খাবারটা খেতে হবে। এবং রাতে সহজপাচ্য খাবার খাওয়া ভালো। মানে কি, রাতে যেই খাবারটা খাবো যেটা সহজে হজম হয়, একটা হেলদি খাবার, হেলদি ফুড খেতে হবে যেটা সহজে হজম হয়ে যাবে। সো এরকম খাবার রাতে খাওয়া ভালো। আচ্ছা, খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সো খাবার হজম হতে কয় ঘন্টা সময় লাগে? 3 থেকে 4 ঘন্টা। এজন্য প্রতিবেলার খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 3-4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। ঠিক আছে? সো আমাদের প্রত্যেক বেলার খাওয়ার মাঝখানে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাকতন্ত্র সুস্থ কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। ঠিক আছে? ওকে। এবার দেখেন নিয়মিত অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। আপনাকে লিখতে বলেছে নিয়মিত খাদ্য গ্রহণের 3টা প্রভাব, অনিয়মিত খাদ্য গ্রহণের 3টা প্রভাব। মানে নিয়মিত খাদ্য গ্রহণ করলে কি হতে পারে, অনিয়মিত খাদ্য গ্রহণ করলে কি হতে পারে। দেখেন এখানে একটা দেওয়া হয়েছে, শরীর সুস্থ কর্মক্ষম থাকে। আর অনিয়মিত খাদ্য গ্রহণে শরীরে কর্মক্ষমতা হ্রাস পায়। দেখেছেন একটা দেওয়া হয়েছে, আরো 3টা আপনাকে লিখতে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা একটু দেখব যেটা হচ্ছে সময় মতো যদি মানে নিয়মিত যদি আমরা খাদ্য গ্রহণ করি সেটার কি প্রভাব আছে এবং অনিয়মিত খাদ্য গ্রহণের কি প্রভাব আছে সেটা দেখব। আচ্ছা, তো দেখেন নিয়মিত যদি খাদ্য গ্রহণ করি, শরীর সুস্থ কর্মক্ষম থাকে, শরীর সুস্থ থাকে, কর্মক্ষম থাকে, হজম শক্তি ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পড়াশোনা ও কাজে মনোযোগ থাকে। দেখেছেন সবকিছু কি প্লাস পয়েন্ট, ভালো ভালো দিক। আচ্ছা, দেন যদি অনিয়মিত খাদ্য গ্রহণ করি তাহলে কি হয় দেখেন, শরীরে কর্মক্ষমতা হ্রাস পায়, হজমে সমস্যা হয়, অসুস্থতা ও দুর্বলতা দেখা যায়, কাজে ও পড়াশোনায় অমনোযোগী হয়। দেখেছেন? তাহলে নিয়মিত এবং অনিয়মিত 2 ধরনের খাদ্য গ্রহণের 2টা প্রভাব রয়েছে। সো 2টা প্রভাবই আমরা দেখে নিলাম। ওকে। আচ্ছা, দেন খাদ্য সংরক্ষণ। আমরা যে খাদ্যটা খাবো এই খাদ্যটা কিভাবে সংরক্ষণ করব, তাই তো? আচ্ছা, সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সব সময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজেই নষ্ট হয়ে যায়। তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। ঠিক আছে? সো তাহলে কি হচ্ছে, জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। ঠিক আছে?
ওকে, সো খাদ্য সংরক্ষণ কি বলছে, কাকে বলছে মনে রাখতে হবে, জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। আচ্ছা, এখন বলেছে খাদ্য সংরক্ষণের কি কি পদ্ধতি আছে বা কি কি উপায় আছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে দেখেন একটা বলা হয়েছে যেমন ধান গম শুকিয়ে সংরক্ষণ করা যায়, ঠিক আছে, ধান গম শুকিয়ে সংরক্ষণ করা যায়। এবার আরো 3টা বক্স ফাঁকা রয়েছে যেখানে আপনাকে লিখতে হবে যে আপনি ধান গম যেমন হচ্ছে শুকিয়ে সংরক্ষণ করা যায়, এরকম লিখতে পারেন হচ্ছে শুটকি বা মাছ, মাছ হচ্ছে কি করে সংরক্ষণ করা যায়, লবণ দিয়ে শুটকি আকারে, ঠিক আছে। সো এখানে আপনি মাছ লিখতে পারেন, মাছ হচ্ছে লবণ দিয়ে সংরক্ষণ করা যায় শুটকি আকারে, তাই তো। দেন ফল, ফল হচ্ছে চিনি দিয়ে সংরক্ষণ করা যায় বিভিন্ন জ্যাম বা জেলি আকারে। দেন হচ্ছে শাকসবজি, শাকসবজি হচ্ছে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়, ঠিক আছে। সো 3টা পয়েন্ট আমরা পেয়েছি, মাছ, ফল, শাকসবজি, ঠিক আছে। সো এরকম আরো অনেক কিছু আছে, আপনি আরো ট্রাই করবেন যে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য 3টা বলেছি। আপনার মাথায় যদি আরো অনেক কিছু আছে সো আপনি লিখবেন এবং আমাকেও জানাবেন যে মিস এটা এটা আছে, আপনি 3টা বলেছেন, এটা ছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো আমাকে জানাবেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দেখেন খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে ফ্রিজে রেখে লবণ দিয়ে, যেটা আমরা একটু আগে বক্সে পূরণ করলাম, তাই তো। আচ্ছা, এর ফলে খাদ্য বিষক্রিয়া মুক্ত, নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি, তাই তো। So, আমরা বাড়িতে বিভিন্ন উপায় যেমন হচ্ছে খাদ্য সংরক্ষণ করে থাকি, হিমাগারে, গুদামে, ঠিক আছে। যেমন সংরক্ষণ করে আমরা বাড়িতেও অনেক কিছু সংরক্ষণ করি। আচ্ছা, খাদ্য সংরক্ষণের অনেক পদ্ধতি রয়েছে, সো আমরা সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো যে আসলে খাদ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হয় সারা বছরের জন্য, বা যেই মৌসুমের খাদ্যগুলো পরের মৌসুমের জন্য কিভাবে সংরক্ষণ করা হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে শুকিয়ে সংরক্ষণ, দেখেন বিভিন্ন ধরনের খাদ্যশস্য সংরক্ষণের একটা ছবি দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে একটা মাটির হাঁড়ি, দেন হচ্ছে আপনার প্লাস্টিকের বা কাচের জার, দেন এইটাও মনে হয় প্লাস্টিক বা কাচের জার, আর এটা হচ্ছে শুকিয়ে রেখে দিয়েছে, বীজ বা শস্য এরকম কিছু হবে। আচ্ছা, দেন হচ্ছে রোদে অথবা ড্রয়ারে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। অবশ্যই, কারণ হচ্ছে যখন ফ্রিজ ছিল না, কিছু ছিল না, তখন মানুষ কি করতো। আচ্ছা, খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকারের খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়। পাত্রের মুখ কাপড় দিয়ে বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দেখেছেন এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই যে পাত্রের মুখ কি করেছে, কাপড় দিয়ে বন্ধ করেছে। এখানে হচ্ছে পাত্রের মুখ, মানে 3টা জারেরই হচ্ছে মুখ আটকানো, ঠিক আছে। সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, সো প্রথমে দেখলাম হচ্ছে শুকিয়ে সংরক্ষণ করা যায়। নেক্সট হচ্ছে আমরা দেখছি ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ। আচ্ছা, ফ্রিজ বা হিমাগারে কিভাবে সংরক্ষণ করা হয়। আচ্ছা, সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়, স্বাভাবিক। আমাদের যদি হচ্ছে মাছ হোক, মাংস হোক বা যে কোনো ফল সবজি হোক, আপনাদের কয়েক ঘন্টা, মাছ মাংস কয়েক ঘন্টা বাইরে থাকলেই দেখা যায় কি নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে, খাবারের অযোগ্য হয়ে গিয়েছে। আবার হচ্ছে সবজি, ফল এগুলো 2-3 দিন বাইরে থাকলে দেখা যায় নষ্ট হয়ে গিয়েছে, খাবারের অযোগ্য হয়ে গিয়েছে, কারণ এগুলো সবই হচ্ছে পচনশীল খাদ্য। আচ্ছা, এসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। সাধারণত কি করা হচ্ছে তাহলে, 4 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। আচ্ছা, এই তাপমাত্রায় খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে। 4 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে। খাদ্য পচনকারী অণুজীবগুলো তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিষ্ক্রিয় থাকে, 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না, কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি, বিভিন্ন ধরনের মাছ বছর ব্যাপী সংরক্ষণ করা যায়।
দেখেছেন? তাহলে খাদ্য সংরক্ষণে হিমাগারে বা হচ্ছে ফ্রিজের পদ্ধতিটা কি? আমরা অবশ্যই ফ্রিজ এবং হিমাগারে কত ডিগ্রি সেলসিয়াসে থাকে এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে কিউরিং। আচ্ছা, কিউরিং জিনিসটা আমাদের কাছে নতুন, বাকি দুইটা মানে আমরা জানতাম, বাট কিউরিংটা কি? কোনো খাদ্যকে খাবার লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। তার মানে লবণ দিয়ে কোনো কিছু যদি আমরা সংরক্ষণ করি সেটাকে কিউরিং বলে। আচ্ছা, যখন আমাদের ফ্রিজের প্রচলন ছিল না তখন কিউরিং খাদ্য সংরক্ষণ খুবই জনপ্রিয় পদ্ধতি ছিল। একসময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। আচ্ছা, এই ইলিশ মাছ এখনো কি পাওয়া যায়? আমাদের বাজারে গেলে লোনা ইলিশ পাওয়া যায়, তাই তো? যে লবণ দিয়ে রাখা ইলিশ পাওয়া যায় সেটা তাহলে ওই লবণ দিয়ে রাখা ইলিশটা কোন পদ্ধতিতে করা হয়েছে? কিউরিং। আমরা এতদিন জানতাম না, আজকে নতুন একটা জেনেছি, তাই তো? আচ্ছা, লবণ ইলিশে যে লবণ দিয়ে রাখা হয়েছে ওই পদ্ধতিটাকে বলা হচ্ছে কিউরিং। ওকে, এই পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা যায়, তাই তো? আচ্ছা, এই যে লবণ দিয়ে মাংসও রাখা যায়, ফলমূল, সবজি, অনেক কিছুই সংরক্ষণ করা যায়। আচ্ছা, দেন হচ্ছে আচার, জ্যাম, জেলি। আচ্ছা, যখন কোনো খাদ্যকে, যেমন হচ্ছে ফল ও সবজি, সাধারণত লবণ বা চিনি, সরিষা তেল, ভিনেগার, মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয় তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। দেখেছেন? আচার আমাদের সকলের খুব মানে পছন্দের একটা খাবার, তাই তো? আমরা সবাই আচার খুব পছন্দ করি। সো জ্যাম জেলিও খুব পছন্দ করি। সো এগুলো তৈরি করার জন্য কি করতে হয়? অনেক ধরনের উপাদান কিন্তু ব্যবহার করতে হয়। দেখেন, লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার, মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয় তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। আচ্ছা, যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। আচ্ছা, আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে যে লবণ, চিনি, ভিনেগার, তেল দেওয়া হয় ওগুলোর কারণেই মূলত খাবারগুলো সংরক্ষণ করা যায় অনেক মাস বা বছর ধরে, এই কারণে নষ্ট হয় না। আচ্ছা, কি হচ্ছে তারপর? বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম বা জেলি সংরক্ষণ করা হয়। তাহলে ফলের সাথে কি, ফল বা ফলের রসের সাথে চিনি মিশিয়ে বা হচ্ছে আপনার কি করা হয়? জ্যাম জেলি তৈরি করা হয়। এটাও আমরা বছর পর্যন্ত রেখে বা কয়েক মাস রেখে এটা আমরা খেতে পারি, ঠিক আছে? আচ্ছা, খাদ্য সংরক্ষণ যে শিখলাম, আসলে খাদ্য সংরক্ষণ এর গুরুত্বটা কি? কেন শিখবো খাদ্য সংরক্ষণ? খাদ্য সংরক্ষণ করার কি দরকার? আমরা তো বাজার থেকে আনছি, খাচ্ছি বা কিনছি, ঠিক আছে? আচ্ছা, খাদ্য সংরক্ষণের গুরুত্বটা একটু দেখি। খাদ্য সংরক্ষণের গুরুত্ব অবশ্যই আছে। আচ্ছা, মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। আচ্ছা, মানুষের মৌলিক চাহিদা কয়টা আছে আমরা জানি? মানুষের 6টি মৌলিক চাহিদা রয়েছে। কি কি ছিল? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সরি, 5টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, 5টি মৌলিক চাহিদা রয়েছে। সো মৌলিক চাহিদার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। সো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। সো প্রথম হচ্ছে খাদ্য। সো পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। দেখেছেন? পর্যাপ্ত খাদ্য মানে আপনি হচ্ছে এখন অনেক বেশি খাদ্য খেয়ে ফেললেন বা নষ্ট করে ফেললেন, তাহলে পরবর্তীতে আপনি কি খাবেন? সো পর্যাপ্ত খাদ্য থাকার জন্য, নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ খুবই। আচ্ছা, খাদ্য সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ এইটা আপনার সহপাঠীদের সাথে আলোচনা করে একটা ছকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমি একটু হেল্প করি আপনাদেরকে, খাদ্য সংরক্ষণ আসলে কেন প্রয়োজন। আচ্ছা, খাদ্য সংরক্ষণ প্রয়োজন হচ্ছে কেন? দেখেন, খাদ্য সংরক্ষণের গুরুত্বটা আসলে কি? খাদ্য সংরক্ষণের গুরুত্ব হচ্ছে, 1 নাম্বার, খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করে। আপনি যদি খাদ্য সংরক্ষণ করেন তাহলে খাদ্য নষ্ট হচ্ছে না, খাদ্য আমাদের ফেলে দিতে হচ্ছে না, ঠিক আছে? দেন হচ্ছে দীর্ঘ সময় খাদ্য ভালো রাখা যায়, অনেক সময় ধরে খাদ্য ভালো রাখা যায় যাতে পরবর্তীতে আপনার যখন দরকার তখন আপনি খেতে পারেন। আচ্ছা, খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে, তাই তো? খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে। রোগ জীবাণুর আক্রমণ থেকে খাদ্য রক্ষা হয়। রোগ জীবাণু আক্রমণ থেকে রক্ষা হয় মানে কি? তাহলে খাদ্যটা অতি সহজে নষ্ট হয় না। তারপর হচ্ছে অপচয় কমানো যায়।
কি হচ্ছে অপচয় কমানো যায়। আচ্ছা, দেন হচ্ছে দুর্ভিক্ষ বা অভাবের সময় কাজে লাগে। আচ্ছা, খাদ্য যদি অতিরিক্ত পরিমাণে নষ্ট করি বা ফেলে দিয়ে নষ্ট করি, তাহলে যদি কখনো দুর্ভিক্ষ হয় বা অভাব হয়, সো তখন আমরা খাদ্যগুলো কি করব? সো এই জন্য হচ্ছে খাদ্য সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খাদ্য সংরক্ষণ করতে হবে কিভাবে, কোন সময়, এই সবগুলো আমরা আজকে জেনেছি। সো আমরা কখনো খাবার নষ্ট করব না। খাবার সংরক্ষণের গুরুত্বটা আপনারা আরো ভেবে দেখবেন, আরো অনেক গুরুত্ব রয়েছে, সেগুলো থেকেও কিছু নিয়ে আপনারা মার্ক করবেন, ঠিক আছে? আচ্ছা, সার সংক্ষেপটা কি আছে একটু দেখি। খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এক্স্যাক্টলি, খাবার হচ্ছে রান্না করা হোক বা কাঁচা হোক, এটা অল্প সময়ে ভালো থাকে, এরপরে এটা নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। আচ্ছা, খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। আচ্ছা, তো একটু মার্ক করে রাখেন, অণুজীব দ্বারা আক্রান্ত হয় কোন ধরনের খাদ্য, বা এই খাদ্যগুলো কি দ্বারা আক্রান্ত হয়? দুইটা কোশ্চেন হতে পারে এখান থেকে। আচ্ছা, অণুজীব দ্বারা আক্রান্ত হয় কোন কোন ধরনের খাদ্য? মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য। আবার কথা হচ্ছে, মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য কি দ্বারা আক্রান্ত হয়? ঠিক আছে, সো অণুজীব দ্বারা আক্রান্ত হয়। আচ্ছা, এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। ঠিক আছে, আমাদের দেশে কি হচ্ছে, ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এই সব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য কি হচ্ছে, সারা দেশে সরবরাহ করা হচ্ছে, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো হয়। তাহলে কি হচ্ছে, শীতকালে উৎপাদিত খাদ্য, শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো যাচ্ছে। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। সো লাস্টের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম একটু এক নজরে দেখে দেব। আজকে প্রথম কথা হচ্ছে, আমরা আজকে খাবার সম্পর্কে জেনেছি। আমাদের শরীর সুস্থ রাখার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট, শুধু সুস্থ রাখা না, আমাদের শরীর মানে শরীরে যেগুলো প্রয়োজন হয়, খাদ্য আমাদেরকে কি কি দেয়, সো অনেক কিছু আজকে আমরা জেনেছি। প্রথমত আমরা একটু দেখে নেব এক নজরে, খাদ্য আমাদের কি কি কাজে লাগে। শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধের সক্ষমতা। তারপর গৃহীত খাদ্য কাকে বলে, তারপর হচ্ছে খাদ্যের মধ্যে যে 6টি উপাদান থাকে, দেন সুষম খাদ্যটা কি, ঠিক আছে? দেন তালিকাগুলো আমরা পড়েছি। তারপর দেখেন আপনাদের খাওয়ার একটা চার্ট দিয়েছে, এটা আমরা দেখেছি। তারপর সুষম খাদ্য গ্রহণের যে প্রয়োজনীয়তা, এই প্যারাটা আমরা খুবই ভালোভাবে দেখবো, ঠিক আছে? সো দেন হচ্ছে আপনাদের খাদ্য উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে, এগুলো আমরা ভালো করে মুখস্থ করবো, এই টোটাল প্যারাটা। দেন হচ্ছে শুধু খাবার খেলেই হবে না, খাবারটা সময় মতো খেতে হবে। আর সময় মতো খেলে কি হবে, না খেলে কি হবে, সেটা আমরা দেখলাম আজকে। তারপরে হচ্ছে আপনার নিয়মিত অনিয়মিত খাবার গ্রহণের প্রভাব, এটা দেখলাম। দেন হচ্ছে খাবারটা যে খাবো শুধু খেয়েই যাবো, এটাকে সংরক্ষণ করে রাখবো না, এরকম না। সো খাদ্য সংরক্ষণেরও একটা পদ্ধতি রয়েছে, এটা আমরা দেখলাম যে কিভাবে সংরক্ষণ করা যায় কয়েকটা পদ্ধতিতে। শুকিয়ে ফ্রিজ বা হিমাগারে রেখে, কিউরিং পদ্ধতিতে, আচার বা জ্যাম জেলি তৈরি করে, ঠিক আছে? তো খাদ্য সংরক্ষণের একটা গুরুত্ব রয়েছে, সেটা আমরা দেখলাম। দেন খাদ্য সংরক্ষণের গুরুত্বের একটা চার্ট আপনাদেরকে করতে দেওয়া হয়েছে, আমি একটু হেল্প করেছি, আপনারাও করবেন, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমাদের অনুশীলনীতে কয়েকটা কোশ্চেন রয়েছে। আচ্ছা, তো তার আগে বলি, আপনারা অধ্যায়টা খুবই ভালোভাবে পড়বেন, তাহলে অনুশীলনীর প্রশ্নগুলো আপনাদের কাছে খুবই ইজি মনে হবে, ঠিক আছে? সো অনুশীলনীতে কয়েকটা টিক চিহ্ন রয়েছে, দেখি। নিচে কোনটি শর্করা জাতীয় খাদ্য? সো শর্করা জাতীয় খাদ্য আলু অবশ্যই, সো আমরা ওখানে রিডিং এর মধ্যে পড়েছি কোনগুলো শর্করা জাতীয় খাদ্য, মনে রাখতে হবে। তারপর হচ্ছে পাশের চিত্র, এই যে ছবিটা, এই ছবিটায় ফলমূলের নিচে কোন পরিমাণে ভিটামিন থাকে, ঠিক আছে? তো আমরা জানি যে ফলমূলে হচ্ছে ভিটামিন সি থাকে, তাই তো?
আচ্ছা, তারপর হচ্ছে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য কি করা হয়? কিউরিং পদ্ধতি আসলে কোনটা ছিল? লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়, তাই তো? আচ্ছা, অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হয়? স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের উত্তর আছে। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? তো আমরা রিডিং এর মধ্যে কিন্তু দেখেছি আমিষ জাতীয় খাদ্য আমরা কেন খাবো, ঠিক আছে? সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। এটাও আমরা দেখেছি সুষম খাদ্য গ্রহণের উপকারিতা। যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে পুষ্টিহীনতা থাকতে পারে কেন? আচ্ছা, যথেষ্ট পরিমাণের আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খাচ্ছেন কিন্তু অন্য খাবার তো ঠিক মতো খাচ্ছেন না, সো আমাদের পুষ্টিহীনতা কেন হবে? একটা খাবার খেলাম আরেকটা খাবার খেলাম না, এরকম হলে কি হয়ে যাবে? পুষ্টিহীনতা হবে, তাই তো? তো সবগুলো খাবারই প্রপার ভাবে খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে দেখেন খাদ্য সংরক্ষণ কাকে বলে? আচ্ছা, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, খাদ্য সংরক্ষণ কাকে বলে আমরা দেখেছি, খাদ্য কেন সংরক্ষণ করব এটাও দেখেছি। আচ্ছা, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে? আচ্ছা, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে ভূমিকা রাখে এটাও আমরা জানি। কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়? আচ্ছা, সুষম খাদ্য তালিকা কম খরচে কিভাবে করা যায় একটা তালিকা আপনাদের এখানে দেওয়া আছে। অন্য কম খরচের তালিকা আপনারা দেখে নিবেন, বইয়ে আছে, সাথে সাথে আপনারা নিজেরাও চেষ্টা করে করবেন একটা তালিকা তৈরি, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই সুষম একটা খাদ্য তালিকা কম খরচের তৈরি করে আমাকে অবশ্যই দেখাবেন এবং আমাকে জানাবেন যে মিস বই একটা তালিকা তো আছেই, আমরাও নিজেরা একটা তালিকা তৈরি করেছি, এটা খুবই কম খরচের একটা তালিকা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা দেখতে দেখতে বিজ্ঞান বইয়ের 3 নাম্বার অধ্যায়ে চলে এসেছি। তো আজকে আমাদের পড়ানোর টপিকসটা ছিল হচ্ছে খাদ্য। সো খাদ্য সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু আমরা আগে থেকে জানতাম, অনেক কিছু নতুন করে জেনেছি। যেহেতু খাদ্যটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত, তো আমরা যেগুলো জেনেছি এগুলো শুধু জানলেই হবে না, এগুলোর সাথে সাথে কি করতে হবে? প্রয়োগ করতে হবে বা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে আমাদের জীবনে। আমরা প্রপার খাবারটা খাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা এই যে প্রশ্নগুলো, টেস্টগুলো, বর্ণনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আপনারা, এবং হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাদের অধ্যায়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে খুব ভালোভাবে, ছোট্ট ছোট্ট করে, ছোট ছোট পয়েন্ট করে বেছে বেছে আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে? ছোট ছোট করে বেছে বেছে পড়তে হবে যেন একটা এমসিকিউ বাদ না যায়, কোনো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেন বাদ না যায়। তো খুব সুন্দর করে পড়বেন, প্রশ্নগুলো উত্তর করবেন, আমাকে অবশ্যই জানাবেন। এবং যদি তারপরেও কোনো ছোট ছোট করে পয়েন্ট বাছতে যেয়ে কোথাও কোনো সমস্যা হয় যে মিস এই কথাটা কি বুঝতে পারিনি, এটা কি বুঝতে পারিনি, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি নেক্সট আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আমাদের পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো আমাদের পরবর্তী ক্লাসে আমরা পড়বো অধ্যায় 4 বয়ঃসন্ধিকাল, ঠিক আছে? অধ্যায় 4 আছে, বয়ঃসন্ধিকাল আছে। তো আমরা অধ্যায় 4 পড়বো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। তো সবার সাথে আবার আমরা পড়াশোনা করব। তো সেই পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।